একটি পদার্থের সাথে অন্য একটি পদার্থের বিক্রিয়া ঘটাতে চাই, সেক্ষেত্রে আমার ওই পদার্থটিকে পরিমাপ করতে হবে। দুটো পদার্থই সূত্র অনুযায়ী বা সমীকরণ অনুযায়ী মাপতে হবে। মেপে তারপরে আমার হিসাব করতে হবে। হিসাব করতে গেলে আমরা একটা নিক্তি ব্যবহার করতে পারি। যখন দুইটা পদার্থকে আমরা পরিমাপ করব তখন আমরা মাপব। যেমন এই একটা পদার্থ যদি হয়, এটাকে আমি পরিমাপ করব। পরিমাপ করে আমি একটা হিসাব পেলাম যে এটা কত গ্রাম। হ্যাঁ, আর আমি হিসাব পেলাম এটা কত গ্রাম, হিসাব করে আমি দেখাইলাম। তাহলে এই যে হিসাব করলাম, দুইটা পদার্থকে হিসাব করলাম, এই হিসাবটা আসলে কোন শাখার আলোচ্য বিষয়? গণিতের। তাহলে রসায়ন ভালোভাবে বুঝতে গেলে কি লাগবে? এই ক্ষেত্রে গণিতের জ্ঞান ছাড়া কি হবে না। একটা উদাহরণ আমরা দিলাম ছোট্ট। এরকম চিন্তা করলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বাস্তব কিছু বিষয় পাবো, যেটা অন্য শাখার আলোচ্য বিষয় হওয়া সত্ত্বেও রসায়ন বোঝার জন্য সেই বিষয়টা প্রয়োজন। অন্যথায় রসায়ন পরিপূর্ণভাবে শেখা যাবে না, শেখানোও যাবে না। রসায়নের সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক আছে। একেবারে সহজ বিষয় দিয়ে আমরা উদাহরণ দিতে পারি। পদার্থের ভৌত অবস্থা কঠিন, তরল, গ্যাসীয়, নাকি? পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে ভৌত অবস্থা এর বিচারে, যেমন বরফ, পানি, জলীয় বাষ্প। তাহলে এই যে পদার্থের অবস্থা, পদার্থের অনেক স্বভাব চরিত্র, এগুলো রসায়নের আলোচ্য বিষয় না সরাসরি, এগুলো পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়। কিন্তু রসায়ন ভালোভাবে শিখতে গেলে পদার্থবিজ্ঞানের ওই জ্ঞানটুকু এখানে কাজে লাগানো প্রয়োজন, অন্যথায় রসায়নকে শেখা যায় না। জীববিজ্ঞানের আলোচ্য বিষয় আছে প্রচুর। জীব, উদ্ভিদ, প্রাণী, এদের যে বিভিন্ন রকমের চরিত্র, বিভিন্ন রকমের স্বভাব, এদের ভিতরে যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া হয়, এগুলো অনেকটাই জীববিজ্ঞানের সাথে সম্পৃক্ত বিষয়। কিন্তু রসায়ন পড়তে গিয়ে তার ভিতরে দেখা যায় যে জৈব পদার্থের যে পদার্থগুলো জীবের সাথে সরাসরি সম্পৃক্ত বা জীবদেহের অবশেষ থেকে এসেছে অথবা জীবদেহের ভিতরে বিক্রিয়া ঘটছে, এগুলো আলোচনা কিন্তু রসায়নের আলোচ্য বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এভাবে আলোচনা করলে দেখা যাবে একটি বিষয় আর একটি বিষয়ের সাথে সম্পৃক্ত। ঠিক একই রকম একই ক্ষেত্রে যে রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার এরকম সম্পর্ক আছে, কোনো একটি শাখা স্বয়ংসম্পূর্ণ না। এটি হচ্ছে আলোচ্য বিষয়। রসায়নের ল্যাবরেটরিতে আমরা নিজেদেরকে নিরাপত্তার যে বিষয়টি, এটি সব থেকে বেশি গুরুত্ব দেব। নিজে যেন নিরাপদ থাকতে পারি, কারণ আমরা জানি এখানে অনেক কিছুই আছে যেগুলো ঝুঁকিপূর্ণ। যেমন অ্যাসিড আছে, কিছু কিছু ক্ষারক আছে যেগুলো ক্ষয়কারী পদার্থ, কিছু বিস্ফোরক পদার্থ থাকতে পারে, কিছু আছে ক্লোরোফর্ম, অজ্ঞানকারী পদার্থ। ক্লোরোফর্ম অজ্ঞানকারী, মানে অচেতন করে, মানুষ যে কোনো প্রাণীকে অচেতন করতে পারে। এই পদার্থটি যদি নাকে যায়, এটি আগে ব্যবহার করা হতো যখন ব্যাঙের ব্যবচ্ছেদ করা হতো। ব্যাঙ এটাকে চিরে ভিতরের যে অর্গানগুলো আছে এগুলো যখন দেখানো হতো, সিলেবাসভুক্ত ছিল, তখন এটা ব্যবহার করা হতো। এখন এটার ব্যবহার নাই, যে সিলেবাসে যা আছে তাতে ওইভাবে ব্যবহার নেই। তারপরেও আমরা দেখতে পারি যে এই একটা পদার্থ, এটা যদি নাকে যায় তাহলে কি হবে? মানুষটা অজ্ঞান হয়ে যাবে। যে কোনো প্রাণী অল্প সময়ের মধ্যে কি হবে? অজ্ঞান। তাহলে নাকে যাতে না যায় সেজন্য কি করতে হবে? মাস্ক পরতে হবে। মাস্ক, ময়াকার শয় ক MASK, মাস্ক। মাস্ক এখন আমরা ধুলাবালি থেকে বাঁচার জন্য, করোনা থেকে বাঁচার জন্য এমনিতেই আমরা পরি। এটি আমাদের এখন একটি আন্তর্জাতিক পোশাকে পরিণত হয়। আগে ছিল শুধু গবেষণাগারের বিষয়, আর এখন আন্তর্জাতিক একটি ইউনিফর্ম, পোশাক। এছাড়া কি বাঁচা যাবে? মাস্ক সবসময় থাকতেই হবে। এখন হয়তো দেখা যায় যখন একটু সেফ অবস্থায় থাকি, অফিস আদালতে আমরা একটু কম ব্যবহার করি, কিন্তু রাস্তাঘাটে বা যখন জনসমাগম স্থলে যাব, এই যে এখন রাস্তায় প্রচুর ধুলাবালি, গাড়িতে উঠছো, তোমার মাস্ক থাকতেই হবে, আর না হয় ধুলাবালি তোমাকে অ্যাটাক করবে। তো রসায়নাগারে একটা বিষয় যে মাস্ক পরতে হবে, কারণ এরকমের কিছু বিষয় আছে যেগুলো নাকে গেলে ক্ষতি হতে পারে। তারপরে এই একটি পদার্থ, এটার নাম কি? কপার সালফেট। কপার সালফেট সবাই হয়তো চেনো, তুতে নাম শুনছো না? তুতে। এখন এটা আমি এভাবে করলাম কেন? হাতেও তো ঢালতে পারতাম। আসলে এটা ভালো জিনিস না। কিসের জন্য? শরীরের জন্য। শরীরের জন্য এটি ভালো জিনিস না, বিশেষ করে পেটে গেলে অনেক ক্ষতি আছে কপার সালফেট। তাহলে এই সব জিনিস আমরা যখন ধরবো,
তখন হাতে কি পড়তে হবে? গ্লাভস পড়তে হবে। নাইট্রিক অ্যাসিড অত্যন্ত তীব্র মাত্রার একটি অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এটা যদি এখানে লেখা আছে 99% HNO3, 99%, হ্যাঁ, অর্থাৎ একেবারে বিশুদ্ধ, খুবই তীব্র। এটা যদি লাগে হাতে পায়ে চামড়ায়, কী হবে? মারাত্মক রকমের ক্ষতি হবে। তার এইসব বিষয় যখন আমরা নাড়াচাড়া করব, পরীক্ষা করতে গেলে নাড়াচাড়া করতেই হবে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? অ্যাপ্রন, ওইটার উপরে। এখন অ্যাপ্রন বলতে নির্দিষ্ট ভাবে যে একেবারে এই ডিজাইন হইতে হবে এমন কথা না, তোমার অতিরিক্ত সেফটি, কোনো কিছু যেন গায়ে না লাগে। তাহলে এইভাবে একটা অ্যাপ্রন আমরা যদি পরে তারপরে গবেষণাগারে কাজগুলো করি, তাহলে কি হবে? অনেকটাই নিজের নিরাপত্তা নিশ্চিত হবে। এর মধ্যে ঝুঁকির দিক দিয়ে চিন্তা করলে এই রসায়ন হলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এরপরে ঝুঁকি হলো জীববিজ্ঞানে, তারপরে সর্বশেষ ঝুঁকি কম হলো বিজ্ঞানে, গবেষণাগারের মানে প্র্যাকটিক্যাল করার ক্ষেত্রে। একটি নতুন ধরনের বিক্রিয়া আমরা এখন দেখব, সেটা হলো সমানুকরণ বা আইসোমারাইজেশন। আইসোমার বা সমাণু, এই কথাটা হয়তো আমরা আগেও শুনেছিলাম। আইসোমার বা সমাণু হলো এমন একটা বিষয় যেখানে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে পরিবর্তন অবশ্যই হবে, তবে পরমাণুগুলো একই রকম থাকবে। বিক্রিয়ার আগে মোট যে সমস্ত পরমাণু ছিল সংখ্যায় যা ছিল, বিক্রিয়ার পরেও সেই একই রকমের পরমাণু থাকবে, তবে তাদের মধ্যে পরস্পর সম্পর্কের ভিন্নতা হবে, একজন আরেকজনের তখন আইসোটোপ হবে। অ্যামোনিয়াম সায়ানেট, এটাকে যখন তাপ দেওয়া হবে, এটার দ্বারা পরিণত হয়েছে কি? ইউরিয়া। তাহলে দেখো, অ্যামোনিয়াম সায়ানেটের ভিতরে নাইট্রোজেন আছে কয়টা? 2টা। ইউরিয়া যেটা হলো তার ভিতরে নাইট্রোজেন আছে 2টা। অ্যামোনিয়াম সায়ানেটের ভিতরে হাইড্রোজেন আছে 4, ইউরিয়ার ভিতরেও হাইড্রোজেন আছে 4। অ্যামোনিয়াম সায়ানেটের ভিতরে কার্বন একটি, অক্সিজেন একটি, ইউরিয়ার ভিতরেও কার্বন একটি, অক্সিজেন একটি। তাহলে পরমাণুর সংখ্যায় কোনো তারতম্য নাই, বা নতুন কিছু যোগ হয়নি, কোনো কিছু বিয়োগ হয়নি, কিন্তু তাদের ভিতরে সম্পর্ক ভিন্ন হয়ে গেছে। যার সাথে যেমন সম্পর্ক ছিল তখন অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। আমি এটা বুঝাবার ক্ষেত্রে অনেক সময় একটা উদাহরণ দিয়ে থাকি, যদিও উদাহরণটা অনেকের কাছে শুনতে ভালো শোনা যায় না। যেমন আমাদের ইসলাম ধর্মে মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো ভাই বোনের মধ্যে বিবাহ বৈধ, নাকি? বৈধ মানে করতেই হবে এমন কথা না, কিন্তু লাগলে, ঠেকায় পড়লে বা সব দিক দিয়ে সমতা থাকলে করা যাবে, এই অনুমতি আছে। এই অনেকে ভুল বোঝে যে এটা করতে হবে, কেমন করতে হবে না, মানে যদি দুই পক্ষের সম্মতি থাকে বা সব দিক দিয়ে ঠিক থাকে করা যাবে। এখন চাচাতো ভাই বোন বা ফুফাতো ভাই বোন বা মামাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলো সব দিক দিয়ে সামাজিক রীতিনীতি মেনে। আগে ছিল ভাই বোন, এখন কি আর ভাই বোন আছে? লোক তো দুজন ঠিকই আছে, নাকি? লোক তো আর চেঞ্জ হয়নি, লোক বড় হয় না, ছোট হয় না, সংখ্যা বাড়ে না, কিন্তু আগে ছিল ভাই বোন, এখন স্বামী স্ত্রী হয়ে গেছে। মামা আগে ছিল মামা, এখন হয়ে গেছে কি? শ্বশুর। হ্যাঁ, মুরব্বী পর্যায়ে ঠিক আছে, স্তর ঠিক আছে, আগে মামা ডাকতো, এখন মামা ডাকলে ডাকবে, সমস্যা নাই, তো সম্পর্কটা হয়ে গেছে কি? শ্বশুর। এটা হলো ঠেকার মশলা, যদি লাগে এটা করা যাবে, সেটা বলা হয়েছে। তাহলে এইটা বলছি কেন? যেহেতু এটা হয় সমাজে, বা এটা একটা নিয়ম আছে, করা যায়, এক্ষেত্রেও সেই সমতা বিধানের ক্ষেত্রে অনুরূপ একটা বিষয় ঘটে থাকে। একটা তথ্য এখানে জানতে হবে, এই যে বিক্রিয়াটি, এই বিক্রিয়াটি হলো জৈব যৌগ আবিষ্কারের বিক্রিয়া। জৈব যৌগ যে বিক্রিয়ার দ্বারা আবিষ্কার হয়েছে, সেই বিক্রিয়াটি এই অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করছে। বার্জেলিয়াসের ছাত্র ফ্রেডেরিক ভলার উত্তপ্ত করার পরে যা তৈরি হয়েছে সেটা হলো স্তন্যপায়ী প্রাণীদের বা মানুষের মূত্রের ভিতরে এই যৌগটি পাওয়া যায়, ইউরিয়া। তিনি এইটা অন্য একটা বিক্রিয়ার ক্ষেত্রে, অন্য একটা পরীক্ষার ক্ষেত্রে এটা করেছিলেন, তার জৈব যৌগ আবিষ্কার উদ্দেশ্য ছিল না, কিন্তু তাপ দেওয়ার ফলে যা তৈরি হলো সেটি পরীক্ষা করে তিনি আশ্চর্যান্বিত হয়েছিলেন যে এই যে ইউরিয়া, এটি তো তৈরি হওয়ার কথা না, এটি তো একটা জীব থেকে আসে, এটি তো প্রাণীদের মূত্রের ভিতরে আসে, রেচন পদার্থ, তাহলে এটা তো জৈব যৌগ। তাহলে জৈব যৌগ ল্যাবরেটরিতে তৈরি করা গেছে, এখান থেকে কিন্তু জৈব যৌগের আবিষ্কারের ধারা, চিন্তাভাবনা সব কিছু একটা পরিবর্তন আসলো। এই হলো সেই বিক্রিয়া। আর সাথে আমরা আজকের আলোচ্য বিষয়ের সাথে বিক্রিয়াটা খুবই সামঞ্জস্যপূর্ণ, যে
আগেও যা আছে পরমাণু, পরেও সেই পরমাণু আছে। এর আণবিক সংকেত একই থাকবে। যদি দুটো যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয়, তবে তাদেরকে পরস্পরের সমাণু বলে। একজন আরেকজনের আইসোটোপ না, সমাণু। আইসোটোপের সংজ্ঞাও তো এরকম কিছুটা, সমাণু। আর এই বিক্রিয়াকে বলা হয় সমাণুকরণ বা আইসোমারাইজেশন। এরপরে আমরা একটা বিক্রিয়া দেখব, সেটা কি? পলিমারাইজেশন, পলিমারকরণ। পলিমার আর মনোমার, এটা তোমরা কি আগে শুনছো কখনো এই নাম? কোথায়? এই পলিমার বিষয়টা বোঝার জন্য তোমাদের দশম শ্রেণীতে যে বিজ্ঞান বই আছে, আর্টস কমার্সে পড়ে নাকি, ওই বিজ্ঞান বইতে পলিমারের কথা না কি যেন একটা অধ্যায় আছে, ওই অধ্যায়টা ভালো করে পড়বা। বই পাবো কোথায়? চাইলে দেবে, কিন্তু অনেকের আবার প্রেস্টিজে বাঁচতে পারে। আমি পড়ি সাইন্সে, ও পরে কমার্সে, আর্টসে, ওর বই আমি নেব, ও কি মনে করবে এনে। এই যে একটা মনের মধ্যে তোমাদের নাই, যদি কারো থাকে, এটা হলো জ্ঞান অর্জনের পথে একটা বিরাট বাধা, একটা বেড়া, ওয়াল। এই ওয়াল আর ছিন্নও হবে না, জ্ঞান তোমার মধ্যে ঢুকবেও না। ঠিক আছে? এটা কোনো সময় থাকতে পারবে না। জ্ঞানী হইতে চাইলে মন থাকতে হবে নরম, খোলামেলা, একেবারে উদার, আর নাহলে বিপদ আছে, জ্ঞান ঢুকবে না। অহংকার হইল জ্ঞান প্রবেশের পথে একটা বিরাট বাধা। যাই হোক, তো ওইখানে বিস্তারিত পাবা। পলিমার বিক্রিয়াটা কীরকম? ক্ষুদ্র ক্ষুদ্র অণু, ছোট ছোট অণু মিলে একটা বড় আকারের অণু তৈরি করবে। ছোট অণু বড় অণু তৈরি করবে, তবে সেটা ভৌত প্রক্রিয়ায় নয়, রাসায়নিক প্রক্রিয়ায়। ছোট ছোট যে অণুগুলো থাকবে, সেই অণুগুলোকে এক একটাকে মনোমার বলা হবে। আর অনেকগুলো মনোমার মিলে যখন পলি অবস্থা হবে, বহু, তখন সেটাকে বলা হবে পলিমার। একদম সহজ উদাহরণ এখানে আছে, পলিথিন, প্লাস্টিক। পলিইথিলিন, ইথিলিন গ্যাসের সংকেত কি? CH2 CH2। BMR, বেসাল মেটাবলিক রেট, এটা সংজ্ঞা আসলে পূর্ণ বিশ্রামরত অবস্থা, মানে একেবারে ঘুমাই রয়েছি, কোনো রকম কাজ করতেছি না, একেবারে সাউন্ড স্লিপ, আমার ডাকলেও শুনি না, এই রকমের ঘুম যাকে বলে। তাহলে সাউন্ড স্লিপ শরীরের জন্য ভালো। সুনিদ্রা, গভীর নিদ্রা, ব্রেনের একটা রেস্ট হবে। আর মাঝে একটু উঠলাম, তার মানে কাজ শুরু হয়ে গেছে। একটা মোবাইলকে এমনি রেখে দিলে ওটা স্লিপিং মোডে চলে যায় অটোমেটিক, ওর ভিতরে অনেক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যায় অটোমেটিক স্মার্টফোনে। আবার একটু চাপ দিয়েছে, স্ক্রিনটা দেখি কয়টা বাজে, ফেসবুকে নোটিফিকেশন আসে কিনা একটু দেখি, আবার সব চালু হয়ে গেছে। ব্যাটারি ক্ষয় তখন বেড়ে যাবে, অনেক কিছুই বাড়বে। আর পুরো রেখে দেবা, আধা ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য রেখে দেবা, আস্তে আস্তে ডিপ মোডে চলে যাবে, ব্যাটারি চার্জ দ্রুত ক্ষয় হবে না। তাহলে পরিপূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তি, আমরা যে একটা সূত্র জানি যে মেটাবলিজম, এটা কি? অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম দুইটার যে সমন্বয়, সেটা হলো মেটাবলিজম। উপচিতি এবং অপচিতি, তার মানে আমার শরীর যে আমি খাদ্য গ্রহণ করলাম, শরীর এর দ্বারা হৃষ্টপুষ্ট হলো, ক্ষয় পূরণ করলো, এটাকে বলা হয় উপচিতি। আর শরীরের স্বাভাবিক কার্যক্রম চালানোর জন্য তার কিছু ক্ষয় আছে, শক্তি ক্ষয় হয়, শরীর ক্ষয় হয়, এটাকে বলা হয় অপচিতি। এই দুইটার সমন্বয় কিভাবে? আমার যদি অপচিতির চেয়ে উপচিতি বেশি হয়, মানে ক্ষয়ের চেয়ে জমা বেশি হয়, তখন কি ইনকাম থাকবে, কিছু সঞ্চয় থাকবে, এটাকে বলা হবে বিপাক। বিপাকটা নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। আমরা চাই পজিটিভ হোক নাকি, আমার উপচিতি বেশি হোক, কার তুলনায়? অপচিতির তুলনায়, তাহলে স্বাস্থ্যটা ভালো থাকবে, এটাই আমরা চাই। এখন এই যে ক্ষয় যেটা বললাম, ক্যাটাবলিজম বা অপচিতি, এটা সব সময় হতে থাকে, আমি কাজ করি বা না করি, সব সময়ের জন্য হতে থাকে। বিপাকের কাজ চলতেই থাকে, কাজ করলে, বেশি কাজ করলে দ্রুত হবে, আর একদম বিশ্রামরত অবস্থায় আছি তখন একটু কম হবে, স্লো মোশনে হবে, কিন্তু এটা হতেই থাকবে। তাহলে এই পরিপূর্ণ বিশ্রামরত অবস্থায় যে হারে ঘটে, এইটাকে বলা হয় BMR। এটা হলো বেস, এটা চলতেই থাকবে।